अमित शाह, चक्रीम देनी सर, चक्रीम देनी। नरेंद्र मोदी, भारत माता की, भारत माता की। আজকে এই প্রতিক্রিয়ায় যে আমাদের ভারতীয় জনতা পার্টির লোকসভার যিনি প্রার্থী মহারানী দেবী দেববর্মার সমর্থনে যে বিশাল নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন, আমাদের সবার প্রিয় আদরণীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের অমরেন্দ্র দাস মহোদয়, জেলা সভাধিপতি ঊনকোটি ডিস্ট্রিক্টের, শ্রী নীলকান্ত সিনহা মন্ডল প্রেসিডেন্ট, যার সভাপতিত্বে আজকের এই নির্বাচনী সভা, এবং শ্রীমতী সুমতি দাস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, সুনীতি দত্ত মেম্বার জেলা পরিষদ, শ্রী পবিত্র দেবনাথ এই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি, এবং টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী নবাদল বণিক এবং শ্রী পূর্ণমোহন ত্রিপুরা এবং অন্যান্য নেতৃত্ব কার্যকর্তাগণ এবং বিশাল সংখ্যায় আমার মা ও বোনেরা, সুধী নাগরিকবৃন্দ এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এতক্ষণ ধরে আপনারা বসে আছেন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর থেকে, যেহেতু আড়াইটার থেকে আপনারা এখানে বসে আছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। বন্ধুগণ, এখানে রাজীববাবু বিস্তারিত আলোচনা রেখেছেন এখানে কেন আমরা এখানে এসেছি, কেন আপনারা এসেছেন, কি আমরা বলতে চাইছি কিনা মোটামুটি সব আলোচনা হয়েছে। 28টা পার্টি একসাথে মিলে সংবিধান বাঁচাও কমিটি বানিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন সংবিধান বাঁচাও, যার আরেকটা নাম হচ্ছে, আমরা বলছি ইন্ডি, কিন্তু ওরা আগে প্রথমে নাম দিয়েছিল ইন্ডিয়া, INDIA। তো তার তো এত আর নেই, অ্যালায়েন্স আর নেই, এখন কি আছে ইন্ডি। ইন্ডির মধ্যে আবার একজনের জেলের ভিতর ঢুকে গেছে, তো সেই জেলের ভিতর থেকেই উনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন দিল্লি। তো আস্তে আস্তে করে ওদের কিন্তু আর জোটের যে জোট বলছে ইন্ডি জোট আর সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও যে কমিটি, আসলে এগুলো মানে একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এই কথা, আসলে তার কোনো তাৎপর্যপূর্ণ কোনো কথা আছে বলে আমার মনে হয়। আমরা জানি ওনারা কি বলছেন যে সংবিধান বাঁচাও। আমাদের ডক্টর BR আম্বেদকর, যিনি আমাদের সংবিধান রচয়িতা, উনি কোথাও কোনো জায়গায় বলেননি যে একই দেশের মধ্যে দুই প্রধান, দুই নিশান আর দুই বিধান, কোনো আমাদের এই সংবিধানে লেখা নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কারণে সংবিধান কিভাবে বাঁচালেন, উল্টো সংবিধান বাঁচালেন 370 ধারা যখন উনি অবলুপ্তি করলেন। তো কারা সংবিধান বাঁচালেন? মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁচালেন। আর ওনারা বলছেন যে আগামী দিন সংবিধানই থাকবেন, সংবিধানই থাকবেন। আজকে ওবিসি সম্প্রদায় বলুন, ST সম্প্রদায় বলুন, SC সম্প্রদায় বলুন, সবাইকে তার সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশায় কাজ করছেন। সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দিচ্ছেন। আমরা গণতন্ত্রের কথা বলছেন, আমরা ইমার্জেন্সির সময় আমরা দেখেছি কি অবস্থা। আমরা যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায়, তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি, তখন কোথায় ছিল গণতন্ত্র? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই। একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি যে গণতন্ত্রের বুকের বাতাস, সবসময় বলতো গণতন্ত্রের বুকের বাতাস। কমিউনিস্টরা কখনই গণতন্ত্র মানেন না ওনারা, আমরা সবাই জানি। ওনাদের যে বাইলট
সেই বাইলদের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে, পেজের প্রথম দিকে কি লেখা, যে প্রোলেটারিয়ানদের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে এবং এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতায় আমরা আসবো তখন ডিক্টেটরশিপের মাধ্যমে আমরা এই দেশ চালাবো। আজকে তো মুখোশ পরে আছে, ওরা গণতন্ত্রের মুখোশ পরে আছে। একটা সময় ছিল ওরা কি বলতো, যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তির উৎস, এগুলো তো ওরা বলতো। আজকে মুখোশ পরে মানুষকে গণতন্ত্রের ধোঁয়াই দিয়ে নানাভাবে একটা কনফিউজ সৃষ্টি করার একটা প্রচেষ্টা ওনাদের মধ্যে আছে। আগে আমরা শুনতাম মানুষ সবসময় যা বলে সেটা যে সত্যি আজকে আমরা বুঝতে পারি। এ টিম বি টিম আমরা বলতো কিনা, আগে বলতো আরে সিপিএম এর এ টিম, আরেকজন বলতো বি টিম, আজকে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল একই আদুলির এ পিট আর ওই পিট। আজকে কংগ্রেসের যে নির্বাচনী অফিস সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ ফেস্টুন বেরোয়, আর সিপিএম এর যে অফিস সেইখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন বেরোয়। অদ্ভুত একই আমরা দেখছি এখন ডায়াসে একসাথে ওরা শেয়ার করছে। কি বলছেন কমিউনিস্টের সবচেয়ে সর্বোচ্চ নেতা কি বলছেন ত্রিপুরাতে, উনি বলছেন যে সময়ের কারণে এখন চিহ্ন খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা একসাথে হতে হয়েছে। আগামী দিনে সংবিধান থাকবে না, সংবিধান বাঁচানোর তাগিদে আমরা একসাথে হয়েছি। আসলে এরকমটা না, আসলে হচ্ছে এদের এই যে 28টা যে পার্টি, তার মধ্যে বেশিরভাগ অলমোস্ট পার্টি দেখা গেছে তাদের পরিবার পার্টি, সেই পরিবারকে বাঁচানোর তাগিদে ওরা সবাই একসাথে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এখানে আপনারা জানেন যে বিবেকানন্দ ময়দানে উনি এসেছিলেন। উনি কি বললেন, উনি বললেন আমি 10 বছরে আমি যে কাজ করেছি, এত কাজ করার পরেও উনি কি বলছেন যে 10 বছরে আমি যে কাজ করেছি, তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেই কথা মাথায় রেখে উনি কি বললেন, যে আমি তো 10 বছরে খালি ট্রেইলার আমি দেখিয়েছি, ট্রেইলার, আর বাকি পিকচার তো আমি বাকি হয়, উনি বলেছেন কিনা। তাহলে আগামী দিন যখন উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে, তাহলে এই দেশ কোন দিকে যাবে আমরা নিজে অনুমান করতে পারছি। এখন যেভাবে গাড়ি চলছে, ডাবল ইঞ্জিনের সরকার, এটাকে থামানোর ক্ষমতা আর কারণ নেই, এত দ্রুত গতিতে চলছে, এ থামবে না, এত স্পিডে চলছে। এখন এই যে উন্নয়নের জোয়ার চলছে, এখন সমস্ত পৃথিবীর সমস্ত দেশ এখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। G20-তে আমরা দেখেছি কেউ প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন যে মিস্টার বস, কেউ পায়ে ছুঁয়ে প্রণাম করছেন। এটা অদ্ভুত একটা সম্মানের চোখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, ওনাকে মানেন। সেই প্রধানমন্ত্রীজি আজকে আমাদের বলছেন যে বিকশিত ভারত, সেই বিকশিত ভারত সংকল্প যাত্রা, যার আমরা অমৃতকাল 2047-এ যখন এই যে বিকশিত ভারতের কাজ উনি করে যাচ্ছেন, তার যে ফল এবং ফসল 2047 সনে আমরা দেখতে পাবো। উনি কি বলছেন যে এইবারের যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন শুধুমাত্র 2047 সনের জন্য না, আগামী 1000 বছরে ভারত কোন দিকে যাবে, কোন দিশায় চলবে, তার নির্বাচন বন্ধুগণ। কাজে আমাদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিরাপত্তার, আমাদের সুরক্ষার খাতিরে, আর্থসামাজিক উন্নয়নের খাতিরে, আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের এতদিন ধরে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি। প্রধানমন্ত্রীজি বলছেন আমরা জাতপাতের রাজনীতি আমরা করব না। আমরা কি রাজনীতি করব? আমরা এই রাজনীতি করব, উন্নয়নের রাজনীতি করব। কাদের? আমার কাছে 4টা জাত, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে কৃষক, একটা হচ্ছে যুবক, আর একটা হচ্ছে মহিলা। এই 4 জাতের যদি উন্নয়ন হয়
তাহলে জাতপাতের আলাদা করে রাজনীতি করে কি লাভ? কিছুই হবে না। পুরো উনি কি বলছেন যে পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম, মানে কি? আমরা সত্যি আজকে একটা আদর্শ পুরুষ বলতে যাকে বুঝি সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 2014-তে যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, এর আগে এমন একটা অবস্থা হয়েছিল যে ভারত টিকবে কি টিকবে না এমন মিলিজুলি সরকার ইউপিএ গভর্নমেন্টের। কমিউনিস্টরা বলতো আমরা কানে ধরে যদি বলি বসতে কংগ্রেসকে তাহলে বসতে হবে, যদি বলি দাঁড়াতে দাঁড়াতে হবে, এরকম একটা ঘটনা ছিল। কখন যে ইউপিএ গভর্নমেন্ট চলে যাবে কোনো ঠিক ছিল না। আর সেই জায়গার মধ্যে দুর্নীতিতে ভরা আর দুর্নীতিমুক্ত যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিলেন 2014 পরে দুর্নীতি ছাড়াও যে একটা সরকার চলতে পারে সেটা উনি গত 10 বছরে দেখিয়ে দিলেন যে দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে। আমরা এমন একটা অবস্থায় ছিলাম যে মন্ত্রিসভায় বা সরকার গঠন করার পর এটা দুর্নীতি করাটা যেন একটা নৈমিত্তিক ঘটনা এবং এটা হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর যে আমাদের দেশ কিভাবে চালাতে হবে সেই একটা পুরো ধারণাই পাল্টে দিল, রাজনীতির সঙ্গেই পাল্টে দিল। রাজনীতি সাধারণ মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য, সেবার মাধ্যমে, তার মাধ্যমে আমরা রাজনীতি করতে চাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা বারবার বলার চেষ্টা করেছেন, এখনো করছেন। আজকে আমরা দেখছি, আগে আমরা দেখতাম আমাদের যে সোলজারদের গলা কেটে, আমাদের সোলজারদের বর্ডারে গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত। আমরা হা করে তাকিয়ে থাকতাম, আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার হা করে তাকিয়ে থাকত, কিছুই বলতো না, কিছুই করতো না। কিন্তু প্রধানমন্ত্রী যখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করলো, তারপর কিন্তু আর কারোর রাজত্ব নেই। আর পাকিস্তানও আসে না, পার্লামেন্টও আঘাত করে না। বোম্বেতেও আমরা দেখেছি কিরকম টেররিস্টদের সে আঘাত সেখানে করেছিল। আমাদের নর্থ ইস্টার্ন রিজন সারা ভারতবর্ষে, আমার মনে আছে গুয়াহাটির মধ্যে, গুয়াহাটি স্টেশনে কখন যে বোম ব্লাস্টিং হবে, সমস্ত নর্থ ইস্টে একটা অশান্তির পরিবেশ। ত্রিপুরাও সেই দিকে বাদ যায়নি। টেররিস্টদের আনাগোনা টেররিস্ট তাকে যে উঠিয়ে নিয়ে যাবে আর কার কাছ থেকে কোন বাবদ টাকা চাইবে, আমরা এগুলো দেখেছি। যতক্ষণ ধরে শান্তি প্রতিষ্ঠিত না হবে কোন দেশ কোনদিন সামনের দিকে এগিয়ে যাবে না, কোন রাজ্য এগিয়ে যাবে না। প্রধানমন্ত্রীজি বলছেন আমার দেশ কোন দিন ডেভেলপ হবে না যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ হবে না। আগে আমরা সবাই জানি যে অটলজির সময়ে উনি বলেছেন কি, উনি বলেছেন লুক ইস্ট পলিসি, আর লুক ইস্ট পলিসি শুরু হয়েছে। সেই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে বললেন অ্যাক্ট ইস্ট পলিসি। যেমন কথা তেমনি কাজ। গ্যারান্টির কথা বলেন, গ্যারান্টির অর্থটা কি? যে সময়ে আমি যেটা বললাম সময়ের মধ্যে সেই কাজটা সম্পন্ন করতে হবে। এর জন্য উনি বলছেন গ্যারান্টির কথা বলছেন। আজকে নর্থ ইস্টে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমাদের কি উনি দিয়েছেন আমার মনে আছে, আমি সব জায়গায় এই কথাটা বলি। আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উনি কি বলতেন? উনি বলেছেন যে আগের যে কমিউনিস্ট সরকার স্বর্ণযুগ। তো উনি বললেন প্রথমেই যখন অফিসে যান, বলে এত স্বর্ণযুগের কোথাও না কোথাও নিশ্চয়ই স্বর্ণ পাওয়া যাবে। তো আধিকারিকদের বললেন ফাইল নিয়ে এসো। তো ফাইল খুলে দেখে স্বর্ণ তো পেল না, কিন্তু 13,000 কোটি টাকা যে ঋণ ওনারা আমাদের মাথার উপর রেখে গেছিল সেটা হচ্ছে স্বর্ণযুগের লক্ষণ। আর আমাদের প্রধানমন্ত্রীজি কি দিলেন? স্বর্ণের পরিবর্তে, মিথ্যা প্রতিশ্রুতির পরিবর্তে উনি আমাদের হীরা দিয়েছেন। হীরাটা কি? ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হবে। শুধু তাই নয়, ইন্টারনেট আমাদের যেটা আছে, H ফর ন্যাশনাল হাইওয়ে, I ফর ইন্টারনেট। এবং ইন্টারনেট কি? সমস্ত ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। আমাদের ছেলে মেয়েরা, যুবক সম্প্রদায়ের যারা আছে তারা তার বেনিফিট অনেক ভালোভাবে পাচ্ছে, আমরাও পাই। বহু প্রদেশে গিয়ে এরকম স্ট্রং ইন্টারনেট
সেটা কিন্তু অনেক জায়গায় নেই। তা আমরা ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই সুযোগটা করে দিয়েছেন। আর রেলের কথা বলে লাভই নেই। আমি প্রায় রেলের মাধ্যমে আমি আসি। 20টা রুমে কিছুদিন আগে বসেছিলাম। 20টা রুমে বসে আমি ফটো তুলে আমি বাইরে পাঠিয়েছিলাম একবার আমার কিছু জানাশোনা লোককে। সে বলছে আমাকে আমি বিদেশে আছি কি। আমি বললাম আমি বিদেশে না, আগরতলা থেকে আমি ধর্ম করে যাচ্ছি। প্রধানমন্ত্রীজির কারণে 20টা রুম এবং আমাদের এখান থেকে রাজধানী এক্সপ্রেস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, প্রায় 17টা থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে বিভিন্ন প্রদেশে যায়, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। এবং এই লোকাল ট্রেন নিয়ে প্রায় 21টা থেকে 22টা ট্রেন আজকে ত্রিপুরার মধ্যে চলাচল করে বন্ধুগণ। আগে আমরা পড়াশোনার জন্য বাইরে যেতাম, এখান থেকে ভাবতেই পারিনি যে রেল লাইন ত্রিপুরার থেকে হবে। এরা কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওপেন করেছেন, তার ট্রায়াল রান হয়ে গেছে। আগরতলা নিশ্চিন্তপুর থেকে সেটা আখাউড়ার তার সাথে সংযোগ স্থাপনের যে আগামী দিনের যে চেষ্টা, তার ট্রায়াল রান হয়ে গেছে। আপনারা ভাবুন, এই ট্রেনে আমার কাছে যা খবর আছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনারা আগরতলা নিশ্চিন্তপুর থেকে কলকাতায় যেতে পারবেন। আজকে সাবরুমের যখন মৈত্রী সেতু ঘুরে যাবে, বানানো তো হয়ে গেছে, স্পেশাল ইকোনমিক জোন হয়েছে, সেখানে একটা বিরাট মস্ত বড় বাজার সেখানে হবে। বাইরের থেকে বহু ইনভেস্টর আসছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। বন্ধুগণ, সবাই আমাদের ফিউচার খুবই ব্রাইট। আজকে এখান থেকে চিটাগাং যে বন্দর, তাকে ব্যবহার করে শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় না, আমরা বিদেশেরও বহু জায়গায় আমরা এই জলপথে আমরা যেতে পারবো। সেই কথাই আমরা বলছিলাম যে ইরা প্লাস মানে আমাদের ওয়াটারওয়েজও হয়ে গেছে। এয়ারপোর্ট আপনারা সবাই জানেন, নর্থ ইস্টের মধ্যে বেস্ট আমাদের যে সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল 1942 সনের, মানে যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি সেটা তৈরি করেছিলেন। উনাকে এতদিন ধরে কমিউনিস্টরা সম্মান দেয়নি, আমরা সম্মান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে উনার নামে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এয়ারপোর্ট নামাঙ্কিত করা হয়েছে। ওনার মর্মর মূর্তিও আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। আমাদের কামানচমনির এখানে একটা আইল্যান্ড ছিল, সেখানেও সেই জিরো পয়েন্টে আগরতলা শুরু হয়। এখান থেকে সমস্ত জায়গায় কত মাইল কত কিলোমিটার সেখান থেকে শুরু হয়। সেটাকেও আমরা কিছুদিন আগে সেই যে মাইল ফলক সেটাকেও উঠিয়েছি। আমরা ছোটবেলায় দেখতাম, সেটা উঠিয়েছি এবং তার এখানে মর্মমূর্তি আমরা ওখানে প্রতিষ্ঠিত করে এমডি চৌমুনির নাম দিয়েছি। এতদিন ধরে আমরা দেখতাম কমিউনিস্টরা সবসময় বলছে মহারাজারা কিছুই করেনি, কিন্তু আপনারা যে কোনো জায়গায় যান, আগরতলায় হোক আর সেটা ঊনকোটি হোক, সব জায়গায় মহারাজাদের যে কীর্তি ওনারা রেখে গেছেন। বাজার, হাট, স্কুল, কলেজ সব জায়গায় ওনারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করে গেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর ওনাদের কিন্তু আমরা স্বীকৃতি দিচ্ছি। এখন ওনারা ডিভাইডেড পলিসি খুব ভালো হতো, জাতি জনজাতিদের কিভাবে ডিভাইড করা যায়, এতদিন সেই রাজনীতি ওরা করেছেন। আমাদের 7টা বিধানসভা ওরা সবসময় 20 থেকে শুরু করত, ইলেকশন আসলে 20 পর থেকে শুরু করত। জনজাতিদের একটা মানে ভোটের একটা বাক্স বানিয়ে ওরা জানে যে এই জনজাতিদের আমরা যেভাবে পরিচালিত করব সেভাবেই চলবে। কিছু লিডার আছে, তাদের সুযোগ সুবিধা দিয়ে এতদিন তাদেরকে সেই ভোটের বাক্স পরিণত করেছিল এবং সেখান থেকে 20 থেকে ওরা শুরু করত। তাহলে 11টা হলে 25টা হয়ে যায়। আর বাকি আমরা জানতাম কিভাবে ওরা সাইন্টিফিক রিগিং এর মাধ্যমে ইলেকশন করত। গণতন্ত্র নেই। সেদিন আপনারা দেখেছেন যে আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনের যে নির্বাচন হয়েছে, সেখানে আমাদের মতদাতা, আমাদের এই পশ্চিম আসনের মতদাতা 81% উপরে ভোটদান করেছেন। বন্ধুগণ, সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থান আমরা অধিকার করেছি বন্ধুগণ, 81% উপরে। এর জন্য আমি বলছি এখানেও পূর্ব আসনে 26 এপ্রিল যে ভোট আপনারা দেবেন, একটা হেলদি কম্পিটিশন হোক না, সেটা 81%, মিনিমাম 81%, এর থেকে বেশি কেন আমরা দেব না? কারণ এবারের ইলেকশন মোদীজির হাত শক্তিশালী করার ইলেকশন এবং আমাদের
দেশকে বাঁচানোর নির্বাচন, তাকে অবশ্যই আমাদের এই দেশকে বাঁচাতে হবে। এখানে কোনো ওই ফটিকরায় কতটুকু উন্নতি হলো, আর ধর্মনগর কতটুকু উন্নতি হলো, পাবিয়াছড়া কতটুকু উন্নতি হলো, সেটার ইলেকশন নয়, বিধানসভার ইলেকশন নয়, মিউনিসিপ্যালিটির ইলেকশন নয়, এটা হচ্ছে ভারত রাষ্ট্র নির্মাণের ইলেকশন। বন্ধুগণ, যদি রাষ্ট্র ঠিক থাকে তবেই ফটিকরায়। আমার কাছে প্রায়ই আপনাদের মাননীয় মন্ত্রী বাহাদুর প্রায়ই আমাকে, ওকে দেখলে আমি আরেকদিকে চলে যাই, এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও, এই কাজটা করে দাও। তখন দেশ বাঁচলে তবে তো ফটিকরায় কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী যদি থাকেন তাহলে উনি যেমন ডাবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে আমাদের দিবেন, আমরাও ওনার থেকে দিতে পারবো। আমার মনে আছে ডাবল ইঞ্জিন সরকারের একটা উদাহরণ আপনাদের দেই। কিছুদিন আগে মণিপুরের ঘটনা আপনারা সবাই জানেন। আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা সেখানে আটকে গেছে পড়াশোনার জন্য, ওরা ওখানে গিয়েছিল। ওনাদের গার্জিয়ানরা এসে আমাদের উপর বারবার চিৎকার, ওদের মানে বলছিল যে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। এমন এক অবস্থার মধ্যে আমি এভিয়েশন মিনিস্টারের সাথে টেলিফোনে কথা বলি। রাত্রে 12:30টার সময় উনি আমাদের স্পেশাল একটা ফ্লাইট দিয়ে প্রায় 250-র মতো স্টুডেন্ট, সেদিন রাত্রিবেলা 12:30টার সময়, আমি জানি না ত্রিপুরাতে 12:30টার সময় কোনো প্লেন এসেছিল কিনা, সেদিন 12:30টার সময় সে প্লেন দিয়ে এবং পরের দিন 250 স্টুডেন্টকে ত্রিপুরা সরকারের নিজ খরচায় তাদেরকে অক্ষত অবস্থান দিয়ে নিয়ে এসেছে। বন্ধুগণ, এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের। যখন কোনো ট্রেনের বিষয় জানায়, দেওঘরে যখন আমাদের যারা ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন ওনারা আসে বলেন যে দেওঘরের জন্য একটা স্পেশাল ট্রেন লাগবে, বলার মাত্রেই সাথে সাথে সেই ব্যবস্থা করে দেয়। ডাবল ইঞ্জিন সরকারের অনেক সুবিধা। আজকে আমাদের সাথে আইপিএফটি ছিল, আইপিএফটির পরে এখন কে এসছে আমাদের সাথে? এখন আমাদের সাথে তীব্রমাতা এসছে। তো তীব্রমাতা কেন এসছে? ওরা বুঝতে পেরেছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি, একমাত্র মোদিজি এই জনজাতিদের সমস্যা সমাধানে উনি খুবই মানে সচেতন এবং উনি সেটা করবেন। এর জন্য আজকে আমাদের সাথে 3 শক্তি চলে এসছে, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি, তীব্রমাতা। আমি অনেক জায়গায় বলি যে আমরা এখন 3 শক্তি অনেকটা ত্রিশূলের মতো 3 শক্তি হয়ে গেছি আমরা। এবং আগামী দিন এই যে ইন্ডি জোট, তাদের বিরুদ্ধে যদি আমাদের প্রতিরোধ করতে হয়, ত্রিশূলের মতো আগামী দিন আমরা তার প্রতিরোধ করব। এবং সেই 26 তারিখ গিয়ে এই আঙুলটা খালি ব্যবহার করবেন, ইন্ডেক্স ফিঙ্গার, গিয়ে সকাল সকাল গিয়ে আমাদের মহারানী কৃতি ইন্দ্রবর্মা মহাদয়াকে আপনারা বিপুল ভোটে অবশ্যই জয়ী করবেন, সেটা আমি আশা করি। বন্ধুগণ, আমরা ত্রিপুরাতে বারবার বলছে এখানে সাংঘাতিক অশান্তির জায়গা, অশান্তির জায়গা। সেখানে বারবার যখন সেই এই ইলেকশন হলো, নির্বাচন, সেই নির্বাচনের পরক্ষণে যখন আমি ভোট দিতে গেলাম, আমাকে জিজ্ঞেস করলো সাংবাদিক বন্ধুগণ যে কিছু কিছু জায়গার মধ্যে যে কমিউনিস্ট এবং এই যে কংগ্রেস, তারা বলছে যে অনেক জায়গায় ওদের যে পোলিং এজেন্ট তাদের বের করে দিচ্ছে। আমি বললাম দেখুন, আমাদের সরকার এবং আমাদের যে নেতৃত্ব, আমাদের পার্টি কোনোদিন এই ধরনের বিষয়ে কখনই মানে তাদেরকে গাইড করে না বা বলে না, নির্দেশ নেই। যদি হয়ে থাকে আমি জানি না, খবর নেব, এবং এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। ট্রেনে করে আসছে না, আমি সেই ধর্ম করে যাব। হঠাৎ করে ট্রেনে আমি দেখলাম যে আরে এ তো এরা ইচ্ছে করে একটা প্ল্যানিং করে, ওরা জানে এদের পায়ের নিচে মাটি চলে গেছে, পায়ের নিচে মাটি চলে গেছে, ওরা জানে লোক থাকবে না, কাজে এই ধরনের একটা হইচই করে যদি একটা সেন্টার অফ অ্যাট্রাকশন করা যায় সর্বভারতীয় স্তরে, তাহলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা হবে। সাথে সাথে আমরা সমস্ত যারা আমাদের কার্যকর্তারা আছেন, সাধারণ মানুষ দেখলাম সমস্ত ভোট দিয়ে হাসি মুখে বলছে যে আমরা নিশ্চিত মানে ভোট দিয়ে এসেছি। তখন কিন্তু দেখা গেল এত মানে সোশিয়াল মিডিয়ার দৌলতে সব মানুষ যখন বললো যে আমরা খুব সুন্দর ভোট হয়েছে, তারপর রাত সত্য নেই। তারপরেও বলছি বন্ধুগণ, আগেও বলেছিলাম যে এই ইলেকশনের পরে ওরা বলবে এই নির্বাচন প্রহসন। আমি নিশ্চিত যে আগামী দিন ওরা বলবে, কারণ ওরা একটা লোককে খুব ভালোবাসে, তার নাম হচ্ছে জার্মানের যে প্রচার সচিব, তারা নাম জানেন তো আপনারা, প্রচার সচিব। একটা কথা বারবার বারবার যদি মিথ্যা কথাটাকে বারবার বলতে থাকেন, অনেকে সত্য মনে হয়। সেই গোয়েবেল সাহেব,
গোয়েলসের কায়দিও আমরা বলে কায়দায় বারবার মিথ্যা বলতে থাকবে তাহলে সত্য হবে, এই জিনিসটা ভালো বলি। ডিভাইড অ্যান্ড পলিসি, যারা এই ইংরেজকে মানে না ওরা, কিন্তু ডিভাইড অ্যান্ড পলিসিটা ভালো জানে। সবার সাথে সবার ঝগড়া করা, ফ্যামিলির মধ্যেও ওরা আমি দেখেছি সম্পত্তির কারণে। এই আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমাদের সভাপতিজি বলেন ভাইরাস, এই ভাইরাস কিন্তু ফ্যামিলির ভিতরে ঢুকে গেছে, এইরকম ইতিহাসও আছে। সেখানেও ভাইয়ের মধ্যে ওরা ঝগড়া বাঁধানোর মধ্যে উস্তাদ। ডিভাইড অ্যান্ড পলিসি, এবং এর মধ্যে তুমি রাজ করো, ঘোলা জলে মাছ ধরো, এগুলো আমরা দেখতাম। আজকে দেখলাম যে এখানে জল নেই, মুখস্থ করা কতগুলো বুড়ি আছে, ওনাদের নেতা বলেন জল নেই। 3% আমাদের জল জীবন মিশনে এখানে ছিল, 3% থেকে এখন 56%-এর উপরে আমরা নলসের জল দিচ্ছি। শুধু তাই নয়, আমরা যেখানে ওনারা বলছেন যে এখানে আইন শৃঙ্খলা নেই, আরে বন্ধুগণ, আপনারা সবাই জানেন 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে গত বছর আমরা নিচের দিক থেকে, এটা আমাদের না ন্যাশনাল যে ডাটা, তার থেকে আমি বলছি 5th পজিশনে আমাদের সর্বনিম্ন এই ল অ্যান্ড অর্ডারের দিক থেকে। আর এই বছর সেটা 3rd পজিশনে চলে এসছে বন্ধুগণ। তাহলে কোন দিক থেকে বলবেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা নেই? এনারা বলছেন এখানে কলকারখানা নেই। আরে কলকারখানা তো আপনারাই বন্ধ করেছেন, জিন্দাবাদ করে। আমাদের নিজের আমি জানি কিভাবে মালিকদের ভয় দেখাতো, মালিকদের শ্রমিকের সাথে ডিভাইডেন্ট করেছে যে তোমাদের টাকা লুটে নিচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রী কি বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। সবার প্রয়োজন, মালিক তার পুঁজি লাগাবে আর শ্রমিক তার কাজ করবে, এবং যে কাজ করবে তার পয়সা লাগবে। কিন্তু আমাদের কলকারখানা কি করে বন্ধ করবে? কিন্তু মুখস্থ করে ফেলেছিল আগেই, এগুলো এখন বলছে খাদ্য নেই। এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন খাদ্য নেই 5 বছরের জন্য। রেশন এখন তো দিচ্ছেনই, ফ্রি রেশন আরো 5 বছরের জন্য দিচ্ছেন। তো কোথায় এইসব কথাবার্তা বলেন আমি বুঝি না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দর রাস্তা আমাদের জন্য তৈরি করেছেন, যখন আসি এত ভালো লাগে। আমি সব জায়গায় বলি, এটা তো উনি রাস্তা দেননি, আমাদের আগামী দিনের জন্য উনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন, আমরা কোন পথে আমরা চলবো। তাই বলছি বন্ধুগণ, আমাদের এই ত্রিপুরা এত সুন্দরভাবে এখন চলছে। আমরা দেখেছি যে 2023-এর ইলেকশনে আমরা এখানে কথা না কাজের মাধ্যমে আমরা দেখিয়েছি। বারবার আমাদের সভাপতিজি এবং আমরা নিজেরা বারবার বলেছি যে কোথাও কোনো জায়গায় ওষুধ উপায় অবলম্বন করবো না 2023-এর বিধানসভা নির্বাচন। তাই হলো ত্রিপুরার ইতিহাস আমরা সৃষ্টি করেছি। কোথাও কোনো রকম যে একটা অহিংসার খবর কোথাও থেকে আসেনি, যে কারণে মানুষ আসলে শান্তি চায়। এবং সেই নির্বাচন একটা ইতিহাস। আগে আমরা দেখতাম নির্বাচন তো সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস। আমরা দেখতাম খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নি সংযোগ আর তাড়িয়ে দেওয়া, আমার পার্টি তুমি করো না, তাড়িয়ে, এগুলো আমরা দেখতাম। এখন 2023-এ এটা তো কোথাও সেই ধরনের প্রমাণ ওরা দেখাতে পারবে না, কোথাও কিচ্ছু ছিল না। যে কারণে বক্সনগরে যখন ইলেকশন হলো, সবাই বলছে মাইনরিটি এরিয়া আপনারা ভারতীয় জনতা পার্টি কোথার থেকে জিতবে। সিপিএম-এর এটা আতুরঘর ছিল, এবং সেই জায়গায় আমরা কি করলাম, সেখানে 30,000 ভোটে বন্ধুগণ আমরা উপনির্বাচনে জিতলাম, এবং জামানত জব্দ আমরা করে দিয়েছিলাম সেখানে। শুধু তাই না, আমরা যখন আমাদের 3,500 ধনপুরে আমরা জিতেছিলাম এর আগে, তারপর যখন উপনির্বাচনে সেখানে 18,000 ভোট আমরা জিতেছি। এখন আবার আমরা বলছি যে আমরা এইরকম নির্বাচন করতে চাই। মানুষ, আমাদের এই যে আমাদের মহিলারা এখন যে কোনো সভা হয় সবচেয়ে বেশি কিন্তু মহিলারা আসে, কারণ নিরাপত্তাটা ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে মহিলাদের নিরাপত্তার জন্য আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা জায়গায় আমাদের মহিলা দ্বারা, শুধু মহিলা পুলিশ দ্বারা পরিচালিত আমাদের থানা আছে। আমাদের 24/7 মহিলা সহায়তা কেন্দ্র সমস্ত থানার মধ্যে আমরা করেছি। এখন অনেক কনভিকশনের রেট অনেক বেড়ে গেছে, এবং সেই দিকে আমরা চেষ্টা করছি। কিন্তু বন্ধুগণ, আমি একটা জায়গায় বলে রেখেছি যে সাউথে আমি একবার গিয়েছিলাম, উনি শহীদ বেদির কথা বলেছেন আমাদের রাজীব বাবু। আমি আপনাদের একটা কথা বলছি কিনা, যেখানে আমি সাউথ ডিস্ট্রিক্টে যাওয়ার পর আমাকে একটা বড় লিস্ট দিল, শুধু সাউথ ডিস্ট্রিক্টে 69 জনকে ওরা খুন করেছে ওদের রাজত্বে। আপনারা ভাবুন, একটা ডিস্ট্রিক্টে 69 জনের মতো লোককে খুন করেছেন, এবং নৃশংসভাবে এইসব খুন হয়েছে। ওদের প্রতি কিন্তু জাস্টিস এখনো দেওয়া হয়নি।
আমি বলেছি এবারে ইলেকশনের পরে সারা ত্রিপুরাতে যেখানে যেখানে এই ধরনের খুন সন্ত্রাসের সময় হয়েছে সেগুলোকে আমি লিগ্যাল এক্সপার্টের সাথে কথা বলে সেগুলোকে আবার সেটাকে ওপেন করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো বন্ধুগণ। এবং সেটা আমি যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিচ্ছেন, আমিও গ্যারান্টি আপনাদের দিচ্ছি যে নিশ্চয়ই আমরা এটা করবো। বন্ধুগণ, আমরা চাই সবার মুখে একটা হাসি ফুটুক, সবার যে সমস্যা সেই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই। আগে সমস্যার সৃষ্টি করে ওরা সরকার চালাতো, আর আমরা সমাধানের মাধ্যমে আমরা সরকার চালাতে চাই। বন্ধুগণ, এবারে আমরা ভারতীয় জনতা পার্টির যে আমাদের ইশতেহার বেরিয়েছে, সেদিন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তার বিষয়ে কয়েকটা কথা বলেছেন। বন্দে ভারত সম্পর্কে, যে এখন যে বন্দে ভারত ট্রেন আমাদের এখানে আছে, ত্রিপুরাতেও এর মধ্যে বন্দে ভারত শুরু হয়ে যাবে, ইলেকট্রিফিকেশনের কাজও প্রায় কমপ্লিট। সেই বন্দে ভারত আরো বেশি যাতে হয়, শুধু তাই নয়, 3 রকমের বন্দে ভারত সেটা করা হবে। একটা হচ্ছে স্লিপার, একটা হচ্ছে চেয়ার, একটা হচ্ছে মেট্রো। 3 ধরনের বন্দে ভারত হবে। শুধু তাই নয়, মেট্রো আপনারা সবাই জানেন যে বুলেট ট্রেন আমরা নাম শুনেছি। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের আহমেদাবাদ থেকে বোম্বে পর্যন্ত একটা মেট্রো এর মধ্যেই শুরু হবে। এবং উনি বললেন শুধু ওয়েস্টে না, আমি সাউথেও একটা বুলেট ট্রেন দেবো, আমি নর্থেও একটা বুলেট ট্রেন দেবো, এবং ইস্টেও একটা বুলেট ট্রেন দেবো। আমাদের এই সংকল্পপত্রে এবার দেওয়া হবে। ট্রান্সজেন্ডার নিয়ে অনেকে অনেক কিছু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে কিন্তু তিনি বলছেন ওনাদেরকেও এবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তাদেরকে এই আওতায় আনা হবে। আমাদের যারা দিব্যাঙ্গদের জন্য অনেক কিছু করা হয়েছে, অনেক প্রধানমন্ত্রী প্রচুর দিব্যাঙ্গদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে একটা দিব্যাঙ্গদের জন্য কিভাবে ঘর করবে, তাদের জন্য তাদের যে স্ট্রাকচার সেটাও দিব্যাঙ্গদের মতো সেখানে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে তার পরিকাঠামো সেইভাবে করে তারও ব্যবস্থা এই আমাদের এবারের যে ম্যানিফেস্টো তার মধ্যে রাখা হয়েছে। বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রী চান যে ভারতবর্ষের মধ্যে আমাদের একটা হাব হোক, সেটা মেডিকেলে হাব হোক, একটা ইঞ্জিনিয়ারিং হাব হোক, ডিজিটাল হাব হোক, সমস্ত পুঁজি যেন ভারতবর্ষে আসে, সেই ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন। আগামী দিন আমাদের বিশ্ববন্ধুর যে আমাদের যে প্রধানমন্ত্রী বারবার বলেন যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। কোভিডের সময় আমরা দেখেছি আমাদের এখানে আমাদের সবাইকে যেমন করোনা ভাইরাস থেকে বাঁচিয়েছেন ভ্যাকসিনের মাধ্যমে, সারা পৃথিবীর মধ্যে প্রায় 200টার মতো দেশের মধ্যে সেই কোভিডের উনি পাঠিয়েছেন। উনি কি বলছেন যে 1 আর্থ 1 ফ্যামিলি 1 ফিউচার, আমরা সবাই এক, এ বিশ্ব আমরা একই ফ্যামিলির লোক। আজকে বিশ্বের চারিদিকে যে এখন হানাহানি চলছে, আমরা দেখছি ইউক্রেন বলুন, সে আপনার রাশিয়া বলুন, তাদের যুদ্ধ, আমরা ইসরায়েলে দেখছি, কিন্তু একমাত্র ভারতেই যেখানে এখন পর্যন্ত অর্থনৈতিক দিক দিয়ে এবং সব দিক দিয়ে শান্তি প্রতিষ্ঠার দিক দিয়ে সব দিকে ভারতের দিকে সবাই তাকিয়ে আছে। আমি আর একটা কথা বলে আমি সব জায়গায় এটা বলে যে ইন্ডি জোটের যে অবস্থা, আমি সব জায়গায় বলে ওদের কি দুর্দশা হবে। আপনারা নিশ্চয়ই শোলে সিনেমা দেখেছেন কিনা আমি জানি না, দেখেছেন আপনারা শোলে সিনেমা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ইন্ডি জোটের অবস্থাটা কিরকম হবে আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন খবর দিল কাকে? একজনের মাধ্যমে খবর দিল পিস্তল আ চুকা হ্যাঁ, কার কাছে খবর দেবে? জেলার আসরানির কাছে। আসরানি খবর পেয়ে তড়িঘড়ি করে তার শান্তি এবং পুলিশ যে আছে তাকে নিয়ে লেফট রাইট করে চলে আসলো, একটা জায়গায় এসে দাঁড়ালো, বলে হল্টের ফলে বলে আধা বাইরে আধা ডাইনি, আর বাকি মেরা সাথ বাকি আর থাকবে কোথায়? এই ইন্ডিয়া জোটের যে অবস্থা দাঁড়াবে, একবারে আই থাকবে আর কেউ থাকবে না। এই কথা বলে আগামী দিন আপনারা সবাই, আমি একটাই নিবেদন করব যে এখানে আমরা যেহেতু পশ্চিম আসনে 81% উপর আমাদের মানুষ ভোট দিয়েছেন, তো এখানেও আমি আরো চাই যে 1 থেকে বেশি যেন ভোট এখানে দেয়। আপনারা খালি গিয়ে সবার ঘরে ঘরে একটা কথাই বলবেন, মোদিজি বলেছেন নিজে যে মেরা বাত